শুভেচ্ছা। বাঙালিয়ানার প্রদেশের সংবাদে স্বাগত। শুরুতে শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। রানা প্লাজা ধসের ১৩ বছর আজ, হাজারো শ্রমিক হত্যার বিচার সম্পন্ন হয়নি আজও। পশ্চিমবঙ্গের নির্বাচনের মধ্যেই নতুন মোড়, ভারতের পার্লামেন্টে আবারও সিইসিকে সরানোর প্রস্তাব। ৩ বছরেও মণিপুরে শান্তি আসেনি, এখনো জাতিগত সহিংসতার আগুনে জ্বলছে ভারতের রাজ্যটি। যাওয়ার সময় না পাওয়া ভারতের প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গে ব্যস্ত ঝালমুড়ি রাজনীতিতে। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। ২০১৩ সালের ২৪ এপ্রিল সাভার বাস স্ট্যান্ড এলাকায় রানা প্লাজা ধসে পড়ার পর থেকে ১৩ বছর পেরিয়ে গেছে। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ এই শিল্প দুর্ঘটনায় সহস্রাধিক শ্রমজীবী মানুষ প্রাণ হারান। আহত ও পঙ্গুত্ব বরণ করেছিলেন আরও ২,০০০। এই ঘটনার পর মোট ৬টি মামলা দায়ের করা হয়েছিল, তবে বিচার এখনও অনিশ্চিত। ২০১৩ সালের ২৪ এপ্রিল সকালবেলা কোনো কিছু বুঝে ওঠার আগেই কয়েক হাজার শ্রমিক নিয়ে ধসে পড়ে সাভারের রানা প্লাজা। চার্জশিট অনুযায়ী দেশের ইতিহাসের সবচেয়ে বড় দুর্ঘটনায় প্রাণ হারায় ১,১৩৬ জন। গুরুতর আহত হয় কয়েক হাজার পোশাক শ্রমিক। এমন ভয়াবহ দুর্ঘটনায় বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের কর্মপরিবেশ ও নিরাপত্তা নিয়ে ওঠে বড় প্রশ্ন। নড়ে চড়ে বসে গোটা বিশ্ব। যদিও সে ঘটনার কেটে গেছে ১৩টি বছর, সেদিন সকালের ভয়াবহ স্মৃতি এখনও তাজা আহতদের কাছে। রানা প্লাজা ধসের ঘটনায় হাজারো প্রাণ হত্যায় অবহেলার অভিযোগের প্রমাণ পাওয়া যায়। ২০১৫ সালে ভবন মালিক সোহেল রানা সহ ৪১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় সিআইডি। ঢাকার জেলা জজ আদালতে মামলাটির বিচার শুরু হয় ২০১৬-তে। যদিও এরপর একের পর এক আসামি বিচার স্থগিত চেয়ে হাইকোর্টে যাওয়ায় মামলাটির বিচার থমকে থাকে ২০২২ সাল পর্যন্ত। পরে নানা চড়াই উতরাই পেরিয়ে আবারও শুরু হয় মামলার কার্যক্রম। ধসের একদিন আগে ভবনটির ৪ ও ৫ তলার কয়েকটি পিলারে ফাটল দেখা দিয়েছিল। তা জেনে শ্রমিকেরা সড়কে নেমে আসেন। মালিকপক্ষ স্থানীয় সংবাদকর্মীদের ভেতরে ঢুকতে দেয়নি। বিকেলের দিকে সাভারের তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কবির হোসেন সর্দার ভবনের ফাটল পরিদর্শন করেন। এরপর ব্যবসায়ী ও শ্রমিক প্রতিনিধিদের বলেন, এ ফাটলে তেমন কোনো সমস্যা নেই, বড় ধরনের দুর্ঘটনার সম্ভাবনা নেই, সামান্য প্লাস্টার উঠে গেছে, সব ঠিক হয়ে যাবে। ইউএনওর সেই কথিত আশ্বাসের ২৪ ঘন্টা না পেরোতেই ইতিহাসের সবচেয়ে বড় ভবন ধসের সাক্ষী হয় বাংলাদেশ। ঘটনার পরেই ইউএনওকে বদলি করে দায় এড়ায় জনপ্রশাসন মন্ত্রণালয়। ধসে পড়া রানা প্লাজা থেকে একে একে উদ্ধার হতে থাকে আহত মৃত মানুষের দেহ। আহতদের নেওয়া হয় আশেপাশের হাসপাতালে। মরদেহগুলো নিয়ে যাওয়া হয় সাভারের অধরচন্দ্র উচ্চ বিদ্যালয়ের মাঠে। টানা ১৭ দিন ধরে চলা উদ্ধার অভিযানে উদ্ধার হওয়া প্রতিটি মরদেহ অ্যাম্বুলেন্সে করে নেওয়া হতো ওই মাঠে। লাশের অপেক্ষায় থাকা স্বজনরা ছুটে আসতেন সাইরেন শুনলেই। এই বুঝি স্বজনদের মরদেহ এলো। স্বজনদের আহাজারিতে দিন রাত ভারী হয়ে থাকতো অধরচন্দ্র স্কুল মাঠ। প্রায় ১.৫ কিলোমিটার সড়কের পুরোটা জুড়েই তখন কান্না আর সাইরেনের আওয়াজ। সরকারি হিসাব মতে প্রায় ১৭ দিনের উদ্ধার অভিযানে রানা প্লাজার ভবন থেকে ১,১৩৬ জন শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছিল। আহত অবস্থায় উদ্ধার করা হয়েছিল ২,৪৩৮ জন শ্রমিককে। ভারতের বিরোধী রাজনৈতিক দলগুলো ২৪ এপ্রিল শুক্রবার দেশটির প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে সরাতে রাজ্যসভায় একটি নতুন নোটিশ প্রেরণ করেছেন। এই নোটিশে সই করেছেন ৭৩ এমপি। কংগ্রেস নেতা জয়রাম রমেশ জানিয়েছেন, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ৯টি প্রমাণিত অভিযোগ রয়েছে। এক্স পোস্টে রমেশ বলেছেন, ভারতের রাষ্ট্রপতির কাছে আবেদন করা হয়েছে যেন জ্ঞানেশকে অপসারণ করা হয়। এর আগে গত সোমবার তৃণমূল কংগ্রেস এমপি এবং মুখপাত্র ডেরেক ও ব্রায়ান বলেছিলেন, শিগগিরই জ্ঞানেশের বিরুদ্ধে অতিরিক্ত অভিযোগ সহ অভিশংসনের উদ্যোগ নেওয়া হবে। এই মাসের শুরুতে পার্লামেন্টের উভয় কক্ষে জ্ঞানেশ কুমারকে সরানোর প্রস্তাব খারিজ করে দেন লোকসভা স্পিকার ওম বিরলা এবং রাজ্যসভার চেয়ারম্যান ভাইস প্রেসিডেন্ট সিপি রাধাকৃষ্ণন। বিরোধী দলগুলো জ্ঞানেশের বিরুদ্ধে মূলত পক্ষপাতিত্বের অভিযোগ এনেছে, বিশেষত পশ্চিমবঙ্গের স্পেশাল ইন্টেনসিভ রিভিশন SIR-কে কেন্দ্র করে তিনি বিজেপির হয়ে কাজ করছেন এমন অভিযোগ রয়েছে। এর আগে নোটিশে ১৯৩ জন বিরোধী এমপি সমর্থন করেছিলেন।
5 বছরের টমথিন এবং 5 মাস বয়সী ইয়াসিনা একসঙ্গে মারা গিয়েছিল। 2 সপ্তাহ ধরে এই ভাই বোনের যুগল মরদেহ মর্গে পড়ে আছে সুবিচারের প্রত্যাশায়। মণিপুরের বিষ্ণুপুরে ঘুমন্ত অবস্থায় প্রজেক্টাইল হামলায় নিহত 2 শিশুর পরিবার বিচারের প্রত্যাশায় দিন গুনছে। ইম্ফলের রাস্তাতেও প্রতিদিনের বিক্ষোভ মিছিলে উঠছে সুবিচারের দাবি। কয়েকদিনের মধ্যে ভারতের রাজ্যটিতে চলমান জাতিগত সহিংসতার 3 বছর পূর্ণ হবে। এই সংঘাত শুরুর পর থেকে এই ব্যাপারে একদিনের জন্য মণিপুর যাওয়ার সময় পাননি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অবশ্য নির্বাচনকে ঘিরে তিনি পশ্চিমবঙ্গে ঘুরে বেড়াচ্ছেন, গঙ্গা বক্ষে ক্যামেরা হাতে ছবি তুলছেন, ঝালমুড়ি খাচ্ছেন এবং কথিত বাংলাদেশি অনুপ্রবেশকারী নিয়ে রাজনীতি করছেন। 3 বছরেও মণিপুরে শান্তি প্রতিষ্ঠা হয়নি। কোনো আদিবাসী অধ্যুষিত এলাকায় জাতিগত সহিংসতা শুরু হলে তা থামানো এমনিতেই কঠিন, কারণ এসব অঞ্চলে সহিংসতার নানান ধরনের স্তর থাকে। সরকার, সিভিল সোসাইটি ব্যাপক প্রচেষ্টা নিলে হয়তো এ ধরনের সংঘাত কমে আসে। তবে মণিপুরের ক্ষেত্রে এমনটা হয়নি, কারণ ভারতের কেন্দ্র সরকার ভুলে গেছে মণিপুর নামে তাদের এক রাজ্য আছে। এমনই অভিযোগ করেছে ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু। 7 এপ্রিল প্রজেক্টাইল হামলায় শিশুদের মৃত্যুর পর আবারও শঙ্কা বেড়ে গেছে মণিপুর রাজ্যে। ভারতীয় জনতা পার্টি বিজেপি শুরুতে ধারণা করেছিল সাবেক মুখ্যমন্ত্রী এন বীরেন সিং পদত্যাগ করলেই জাতিগত সংঘাত থেমে যাবে। তবে তারা প্রেসিডেন্টের শাসন জারি না করে খেমচাঁদ সিং এর নেতৃত্বে নতুন সরকার গঠন করে। লাভ হয়নি। মণিপুর 3 বছর ধরে জ্বলছে এবং অপেক্ষা করছে আরও গুরুতর ধ্বংসযজ্ঞের। 1950 সালের 24 এপ্রিল রাজশাহী কারাগারের খাপড়া ওয়ার্ডে এদিন পাকিস্তানি কারা পুলিশ উপমহাদেশের প্রথম জেল হত্যা চালায়। শহীদ হন 7 কমিউনিস্ট নেতাকর্মী। এ নিয়ে বাঙালিয়ানার বিশেষ প্রতিবেদন দেখতে ক্লিক করুন আই বাটনে। ইরান যুদ্ধে সমর্থন না দেওয়ায় মিত্রদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে যুক্তরাষ্ট্র। এর আওতায় স্পেনকে ন্যাটো থেকে বাদ এবং আর্জেন্টিনার নিকটবর্তী ফকল্যান্ড দ্বীপের মালিকানা ব্রিটিশদের কাছ থেকে কেড়ে নেওয়ার হুমকি দেওয়া হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগনের এক গোপন নথির বরাত দিয়ে তথ্য জানিয়েছে। বিষয়টির সঙ্গে সম্পর্কিত এক মার্কিন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, এসব বিকল্পের মধ্যে রয়েছে স্পেনকে ন্যাটো থেকে সাময়িকভাবে স্থগিত করা এবং ফকল্যান্ড দ্বীপপুঞ্জের উপর ব্রিটেনের দাবির বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান পুনর্বিবেচনা করা। ওই কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে ইমেলটির বিষয়ে জানান, বিশেষ করে যুক্তরাষ্ট্রকে ইরান যুদ্ধের জন্য প্রবেশাধিকার, ঘাঁটি ব্যবহারের সুযোগ এবং আকাশপথ ব্যবহারের অনুমতি না দেওয়ার বিষয়টি নিয়ে এই ক্ষোভ। ন্যাটো থেকে কোনো সদস্যকে স্থগিত করা সম্ভব কিনা এই প্রশ্নে এক ন্যাটো কর্মকর্তা বলেন, ন্যাটোর প্রতিষ্ঠাতা চুক্তিতে সদস্যপদ স্থগিত করার কোনো বিধান নেই। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার বাণিজ্য সংবাদ। রপ্তানিকারকদের জন্য কম সুদের প্রি শিপমেন্ট ঋণ চালু করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের 10,000 কোটি টাকার রপ্তানি সহায়ক প্রাক অর্থায়ন তহবিল থেকে এ খাতে 5,000 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ব্যাংকগুলো 2% সুদে তহবিল নিয়ে গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ 5% সুদে ঋণ বিতরণ করবে। রপ্তানি পণ্য জাহাজীকরণের আগে ব্যয় মেটাতে ব্যবসায়ীরা এ ঋণ নিতে পারবে। বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তে রপ্তানিকারকদের মধ্যে ইতিবাচক সাড়া দেখা গেছে। ব্যবসায়ীরা বলছেন, কম সুদে ঋণ পাওয়ায় দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে রপ্তানি বাণিজ্যে গতি বাড়বে। পুঁজির সংকট কমলে বৈশ্বিক মন্দার মধ্যেও শ্রমিকদের নিয়মিত বেতন ভাতা দেওয়া সহজ হবে। এতে শ্রমিক অসন্তোষও কমবে। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার ক্রীড়া সংবাদ। এশিয়ান গেমসের বাছাই পর্বে নিজেদের প্রথম ম্যাচে চাইনিজ তাইপের বিপক্ষে 5-5 গোলে ড্র করার পর 24 এপ্রিল শুক্রবার উজবেকিস্তানকে 3-2 গোলে হারিয়েছে বাংলাদেশ নারী হকি দল। হকির আন্তর্জাতিক প্রতিযোগিতায় এটাই অর্পিতাদের প্রথম জয়। 23 এপ্রিল চাইনিজ তাইপের বিপক্ষে ম্যাচ দিয়ে হকির আন্তর্জাতিক অঙ্গনে পথ চলা শুরু হয় বাংলাদেশের মেয়েদের। 2 ম্যাচে 1 জয় ও 1 ড্রয়ে মোট 4 পয়েন্ট নিয়ে এ গ্রুপের শীর্ষে বাংলাদেশ, 3 পয়েন্ট নিয়ে 2-এ উজবেকিস্তান। আগামী রোববার হংকং নারী দলের বিপক্ষে গ্রুপ পর্বে তৃতীয় ম্যাচ মেয়েদের। 8 দলের এ টুর্নামেন্টে শীর্ষ 4 দল চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবরে জাপানে অনুষ্ঠেয় এশিয়ান গেমসে খেলার টিকিট পাবে। বাঙালিয়ানার প্রদেশের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।